আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি বিকজ এখনো তো বোধহয় কাউকে আমি দেখতে পাচ্ছি না। আমি কি শুরু করবো? রেকর্ডিং তো চলছে, বাট কেউ জয়েন করেনি। আচ্ছা, 10টা 7 বেজে গেছে। তো আমার মনে হয় আমি শুরু করে দিই। ক্লাসটা তো রেকর্ডিং হচ্ছে, যারা দেখা তারা পরে দেখবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আমি অলরেডি স্ক্রিন শেয়ার করে এসেছি। সেটা হলো ইউনিয়ন অ্যান্ড টেরিটরি। ইউনিয়ন অ্যান্ড টেরিটরি আমাদের কনস্টিটিউশনে যদি বলা হয়, এটা পার্ট 1-এ রয়েছে এবং এটা কভার করছে আর্টিকেল 1 থেকে আর্টিকেল 4। তো আমরা আজকে ইউনিয়ন এন্ড টেরিটরি পড়ছি, যেটা কভার করছে পার্ট 1, আর্টিকেল 1 থেকে 4। ঠিক আছে, এর আগের দিনে আমরা স্যালিয়েন্ট ফিচার্স পড়েছি, প্রিএমবেল আমরা কমপ্লিট করেছি। তো আজকে আমরা পড়বো ইউনিয়ন এন্ড টেরিটরি। খুব ইম্পর্টেন্ট টপিক, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। স্পেসিফিক্যালি 4টে আর্টিকেলই আমাদেরকে খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এবং তারপর আরো কিছু জায়গা আছে যেগুলো আমরা পড়বো, যেমন রিঅর্গানাইজেশন অফ দ্য স্টেট, সেটা আমাদেরকে পড়তে হবে। ভাষার ভিত্তিতে কিভাবে আমাদের দেশের রাজ্যগুলো তৈরি হয়েছিল সেটা আমাদের পড়তে হবে। থর কমিশনের যে রেকমেন্ডেশন, সেটা আমাদেরকে পড়তে হবে। জেবিবি কমিটির রেকমেন্ডেশন পড়তে হবে। তো এগুলো পড়তে হবে। এবং তারপর ফজল আলী কমিশনের রেকমেন্ডেশন এবং কিভাবে ভাষার ভিত্তিতে রাজ্য হলো, সেগুলো আমাদেরকে পড়তে হবে। তো যাই হোক, আমরা শুরু করি। ফার্স্ট যেটা আমরা পড়বো সেটা হলো টেরিটরি অফ ইন্ডিয়া বলতে আমরা কি বুঝি। দেখো, টেরিটরি অফ ইন্ডিয়া বলতে বোঝাচ্ছে আমাদের যে রাজ্য আছে। আমাদের দেশে বর্তমানে কতগুলো রাজ্য আছে? 28টা রাজ্য আছে, 28টা স্টেটস। এটা ডেফিনেটলি আমাদের যে ভারতবর্ষ তার মধ্যে রয়েছে। তাহলে 28টা স্টেটস এর মধ্যে রয়েছে। তার সাথে রয়েছে 8টা ইউনিয়ন টেরিটরি। বর্তমানে আমাদের দেশে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এবং এছাড়াও টেরিটরি অফ ইন্ডিয়াতে দেখা যাচ্ছে সেই সব টেরিটরি যেগুলোকে ভারত সরকার কখনো কোনো সময় অ্যাকোয়ার করেছে, সেগুলোও কিন্তু অ্যাকোয়ার টেরিটরি হিসেবে থাকছে। তবে মাথায় রাখবে, আমাদের দেশের যে জায়গাগুলোকে আমরা অ্যাকোয়ার করেছি, সেই জায়গাগুলো কিন্তু সবগুলো আমাদের সাথে এখন কিন্তু রয়েছে অ্যাজ এ ইউনিয়ন টেরিটরি বা স্টেটস। যেমন আমি তোমাদেরকে বলতে পারি, গোয়া, দমন অ্যান্ড দিউ আমরা অ্যাকোয়ার করেছিলাম পর্তুগিজদের থেকে। তারপর কিন্তু সেটা আলটিমেট দেখা গেছে যে সেটা কিন্তু প্রথমে ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, এবং তারপর গোয়া পৃথক রাজ্যের মর্যাদা পেয়েছে 1987 সালে। সিকিমও কিন্তু আমরা অ্যাকোয়ার করেছিলাম, কিন্তু সিকিমও আলাদা রাজ্য হয়ে গেছে। এবং এই 28টা রাজ্যের মধ্যে সিকিমও একটা রাজ্য। 1975 সালে 36 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সিকিম ভারতবর্ষে একটা ফুল ফ্লেজ স্টেট বা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। এবং তারপর সিকিম কিন্তু
একটা রাজ্যের মানে মর্যাদা মানে নর্মাল রাজ্য হয়ে গেছে। তো যে টেরিটরি গুলো আমরা অ্যাকোয়ার করেছি বিভিন্ন সময়, সেগুলো কিন্তু কোনো না কোনো রাজ্য বা ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। তাই এই মুহূর্তে অ্যাকোয়ার টেরিটরি নেই, এই মুহূর্তে নট অ্যাপ্লিকেবল, কিন্তু অ্যাকোয়ার টেরিটরি হতেই পারে। নট অ্যাপ্লিকেবল অ্যাট প্রেজেন্ট, বর্তমানে কোনো অ্যাকোয়ার টেরিটরি নেই, বাট পরে আবার যদি কোনো টেরিটরিকে আমরা অ্যাকোয়ার করি, তাহলে সেটা অ্যাকোয়ার টেরিটরি হবে, পরে সেটা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি হতে পারে। সুমিতা ক্লাসে জয়েন করেছো, গুড ইভিনিং। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো ইউনিয়ন এন্ড টেরিটরি পার্ট 1, আমাদের যেটা মানে যেখান থেকে বেসিক্যালি আমাদের সংবিধানটা শুরু, আর্টিকেল 1 থেকে আর্টিকেল 4। দেখো, প্রথম আর্টিকেল যেটা আমাদের রয়েছে সেটা হলো আর্টিকেল 1। দেখো, আর্টিকেল 1-এ যেটা বলা হয়েছে, আর্টিকেল 1-এ নেম অ্যান্ড দ্য টেরিটরি অফ ইউনিয়ন, সেটার কথা বলা আছে। মানে যেখানে ভারতের যে ভারত দেশটার কি নাম এবং আমাদের টেরিটরি অফ ইউনিয়ন বলতে কি বোঝায় সেটা এখানে বলা আছে। দেখো, ফার্স্ট যেটা বলা হয়েছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, এখান থেকেই কনসেপ্ট রয়েছে। সেটা হলো ইন্ডিয়া নাকি ভারত, অ্যাকচুয়ালি আমাদের দেশের নাম কি হবে সেটা নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক দীর্ঘদিন ধরেই আমাদের রয়েছে। কেউ কেউ বলে আমাদের দেশের নাম হবে ভারত, কেউ কেউ বলে আমাদের দেশের নাম হবে ইন্ডিয়া। মানে গণপরিষদের ভেতরে একটা তর্ক বিতর্ক এটা নিয়ে কিন্তু ছিল, যে আমরা দেশের নাম কি রাখবো, আমরা কি ইন্ডিয়া রাখবো নাকি ভারত রাখবো। অনেকে আবার বলে হিন্দুস্থান। আমরা যেটা প্রাথমিকভাবে করি, আমরা হিন্দুস্থান নামটাকে বেসিক্যালি রিজেক্ট করে দিই এই প্রপোজালটা। কারণ যেহেতু আমরা জানি আমাদের দেশ একটা সেকুলার কান্ট্রি, তো বেসিক্যালি আমাদের রাষ্ট্রের চোখে সমস্ত ধর্মই সমান। তাই হিন্দুস্তানে যেহেতু হিন্দু শব্দটা রয়েছে, তাই আমরা অফিসিয়ালি এই নামটাকে কিন্তু অ্যাকসেপ্ট করিনি। যদিও যারা মানে মুসলিম লীগ বলো, যারা বেসিক্যালি পাকিস্তানের দাবিটা করেছিল, তারা এটাই বারবার বলতো যে ভারত ভেঙে দুটো দেশ তৈরি হবে, একটা হবে পাকিস্তান এবং একটা হবে হিন্দুস্তান। পাকিস্তান হবে মুসলিমদের দেশ এবং হিন্দুস্তান হবে হিন্দুদের দেশ। কারণ সৈয়দ আহমেদ খানের যে টু নেশন থিওরি, তারা মানে দ্বিজাতি তত্ত্ব যেটাকে বলে, তারা সেটাতে বিশ্বাস রাখতো বলেই তাদের কিন্তু এই মনোভাব তারা বারবার দেখাতো। আবার যদি চলে আসি আমাদের দেশের সংবিধান প্রণেতা যারা, তারা কিন্তু দুটো নামকে শেষমেশ রেকমেন্ড করেন, একটা হলো ইন্ডিয়া এবং একটা হলো ভারত। ইন্ডিয়াটা হলো আমাদের মডার্ন নেম, যেটা বিভিন্ন পার্সপেক্টিভে আমরা ইউজ করি। আর ভারতটা হলো আমাদের ক্লাসিক্যাল নেম, সেটাও আমরা বিভিন্ন সময় ইউজ করে থাকি। ভরত মুনির নাম থেকে এরকম অনেক তোমরা জানো কনসেপ্ট আছে, মুন্ডক উপনিষদ বা যাই হোক না কেন আমাদের। তাহলে ভারতের দুটো নাম সংবিধান অনুযায়ী যদি আমরা দেখি, সেটা হলো একটা ইন্ডিয়া আর একটা হলো ভারত। তাই ইন্ডিয়া মানেই ভারত, ভারত মানেই ইন্ডিয়া। যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে ইন্ডিয়ান রেলওয়ে আর ভারতীয় রেলওয়ে দুটোর মধ্যে কোনটা ঠিক, তোমরা বলবে দুটোই ঠিক। কারণ ইন্ডিয়ান রেলওয়ে আর ভারতীয় রেলওয়ে দুটোই অফিসিয়াল, দুটোই ঠিক, তাতে কোনো সমস্যা নেই। কারণ ইন্ডিয়া মানেই হলো ভারত। এবার দেখো, বলা হচ্ছে ভারত একটা ইউনিয়ন অফ স্টেট হবে রাদার দ্যান ফেডারেশন অফ স্টেট। মানে আমরা ফেডারেশন অফ স্টেট বলছি না নিজেদেরকে, কেন বলছি না? দেখো, যদি আমরা ফেডারেশন অফ স্টেট কথাটা বলি, যদি আমরা ফেডারেশন অফ স্টেট এই কথাটা বলি, তাহলে মাথায় রাখবে ফেডারেশন অফ স্টেট মানে হলো যেখানে একটা এগ্রিমেন্ট থাকবে, যেখানে একটা এগ্রিমেন্ট থাকবে মানে সোজা কথা, একটা চুক্তি করে অনেকগুলো রাজ্য যখন ভারত তৈরি করবে, তখন সেটাকে আমরা বলবো ফেডারেশন অফ স্টেট। এখানে একটা সমস্যা হলো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেমন আমরা জানি ফেডারেশন অফ স্টেট, তার একটা কারণ আছে। কারণ ইউএসএ বেসিক্যালি এক সময় কিন্তু ইউএসএ বলে কোনো দেশ ছিল না, যেটা ছিল অনেকগুলো ছোট ছোট রাজ্য ছিল। তাদেরকে বিভিন্ন ইউরোপিয়ান পাওয়ার কলোনাইজ করে রেখেছিল। তারপর তাদের মনে হয় যে তারা মানে যখন তারা স্বাধীন হলো, তাদের মনে হয়েছিল তারা যদি সবাই একসাথে থাকতে পারে, তাহলে যেটা সুবিধে যে ভবিষ্যতে অন্য কোনো ইউরোপিয়ান পাওয়ার তাদেরকে আর রিকলোনাইজ করতে পারবে না। তাই জন্য অনেকগুলো রাজ্য তারা ফিলাডেলফিয়াতে একটা এগ্রিমেন্ট করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তৈরি করে। কিন্তু এগ্রিমেন্টের একটা মেন প্রবলেম হলো, এগ্রিমেন্ট কিন্তু যে কোনো সময় ভাঙা যায়। ধরো আজকে যদি অনেকগুলো রাজ্য একটা এগ্রিমেন্ট করে ভারত রাষ্ট্রটা তৈরি করে, তাহলে দুদিন পরে মধ্যপ্রদেশ ভারত ছেড়ে বেরিয়ে যেতে পারে, কিছুদিন পরে উত্তরপ্রদেশ ভারত ছেড়ে বেরিয়ে যেতে পারে, কিছুদিন পরে পশ্চিমবঙ্গ ভারত ছেড়ে চলে যেতে পারে। কারণ এগ্রিমেন্ট মানেই তো সেটা ভাঙা যেতে পারে। আমরা বলি এগ্রিমেন্ট ইজ মিন টু বি ব্রোকেন।
এগ্রিমেন্ট তৈরি হয় ভাঙার জন্য। তাহলে এখানে মেন যে সমস্যাটা দাঁড়াবে সেটা হলো, যদি ফেডারেশন অফ দ্য স্টেটে একটা এগ্রিমেন্ট থাকে, তাই এগ্রিমেন্টটা কিন্তু দেশের ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটির জন্য খুব একটা ভালো উদাহরণ হতে পারে না। আমাদের দেশের ইউনিটি, ইন্টিগ্রিটি, এটাকে আমরা খুব জোর দিই। কিন্তু সমস্যাটা হলো, যদি এগ্রিমেন্ট থাকে তাহলে আজকে উত্তরপ্রদেশ চলে যাবে এগ্রিমেন্ট ভেঙে, কালকে বিহার চলে যাবে, পরশু পশ্চিমবঙ্গ চলে যাবে, তাহলে ভারতটা টুকরো টুকরো হয়ে যাবে। তাই জন্য আমরা ফেডারেশন অফ স্টেট এই কথাটা আমাদের সংবিধানে ইউজ করিনি, কারণ সেখানে ইউনিটি এবং ইন্টিগ্রিটি কম্প্রোমাইজড হবে। আমরা তাই করলাম কি, আমরা ফেডারেশন অফ স্টেটের বদলে আমরা বললাম ইন্ডিয়া শুড বি ইউনিয়ন অফ স্টেটস। ইউনিয়ন অফ স্টেটস মানে কি, যেখানে রাজ্যগুলো ভারত ছেড়ে সিট করতে পারবে না। স্টেটস ক্যানট সিট ফ্রম দ্য মেন ইউনিয়ন। মানে ফেডারেশনের ক্ষেত্রে কি আছে, এগ্রিমেন্ট ভেঙে রাজ্যগুলো কিন্তু ভারত ছেড়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু আমাদের যদি ইউনিয়ন অফ স্টেট হয় তাহলে কিন্তু এগ্রিমেন্ট ভেঙে রাজ্যগুলো ভারত ছেড়ে বেরোতে পারবে না। মানে দেশের ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটিটা কম্প্রোমাইজড হবে না। আমাদের দেশে কোনো রাজ্য, পরে সুপ্রিম কোর্ট যেটা বলে সেটা তোমাদেরকে বলে রাখি, বেরুবাড়ি ইউনিয়ন কেস, বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960। বেসিক্যালি বেরুবাড়ি বলে একটা জায়গা ছিল, সেই জায়গাটা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওই বেলটাতে ছিল। সেই জায়গাটা ভুল করে যখন আমাদের দেশ এবং পাকিস্তানের মধ্যে ডিমার্কেশন করা হয়, সাইরিল র্যাডিক্লিফ বলে একজন অফিসার, যেটা লাইনটা টেনেছিল, র্যাডিক্লিফ লাইন আমরা বলি। তো ওই বেরুবাড়ি জায়গাটা ভুল করে, যেটা চলে যাওয়ার কথা ছিল আমাদের ইস্ট পাকিস্তানে, মানে যেটা বর্তমানে বাংলাদেশ, সেটা কিন্তু ভারতে রয়ে যায়। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে একটা এগ্রিমেন্ট হয়, নেহেরু নুন এগ্রিমেন্ট, যার মাধ্যমে ডিসাইড করা হয় যে বেরুবাড়িকে ভারত ট্রান্সফার করে দেবে। কিন্তু তখন সুপ্রিম কোর্ট বেরুবাড়ি ইউনিয়ন কেসে পরিষ্কার জানায় যে ভারতবর্ষ যেহেতু ইউনিয়ন অফ স্টেট, তাই দুমদাম কোনো জায়গা ভারত ছেড়ে বেরোতে পারে না। তাই বেরুবাড়িকে যদি আলটিমেট ট্রান্সফার করতে হয় বা যে কোনো জায়গাকে যদি ভারতের বাইরে বার করতে হয়, তাহলে সংবিধান সংশোধনী আইন পাশ করাতে হবে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। Constitution Amendment Act has to be passed. Constitution Amendment Act পাস করাতে হবে। এবং তোমাদেরকে এটাও বলে রাখি যে এই কেসের রেকমেন্ডেশনে আমাদের দেশে 9th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয় 1960 সালে, যখন বেরুবাড়িকে আমরা ট্রান্সফার করে দিই পাকিস্তানকে। তাই ইউনিয়ন অফ স্টেট কথাটার মানে হলো, নর্মালি আমাদের দেশের রাজ্যগুলো কোনো এগ্রিমেন্ট করে ভারতে নেই, এবং যখন তখন তারা কিন্তু ভারত ছেড়ে বেরিয়েও যেতে পারবে না। যদি কোনো রাজ্যকে ভারত ছেড়ে বেরোতে হয় বা কোনো জায়গাকে ভারত ছাড়তে হয়, মানে ভারতের থেকে বেরোতে হয়, তাকে কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করাতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু বেরোবে। যেভাবে বেরুবাড়ি 9th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমাদের দেশ ছেড়ে সেটা পাকিস্তানে, মানে তৎকালীন ইস্ট পাকিস্তান, বর্তমানে বাংলাদেশে চলে গেছে। তাই জন্য আমরা খুব ভালো করে চিন্তা করে, যে ইন্ডিয়া, ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, ইউনিয়ন অফ স্টেট কথাটা ইউজ না করে এই ইউনিয়ন অফ স্টেট কথাটা আমরা ইউজ করেছি, ফেডারেশন অফ স্টেট কথাটা আমরা ইউজ করিনি। তাহলে যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে ভারত কেন ইউনিয়ন অফ স্টেট, তখন তোমরা বলবে বিকজ ইউনিয়ন অফ স্টেট হলে রাজ্যগুলো ভারতের মেন ভূখণ্ড ছেড়ে বেরোতে পারবে না, মেন ইউনিয়ন ছেড়ে বেরোতে পারবে না। কিন্তু ফেডারেশন অফ স্টেট হলে সেখানে একটা এগ্রিমেন্ট চলে আসছে, আর এগ্রিমেন্ট আসতে, আর এগ্রিমেন্ট মানেই হলো যেখানে কিন্তু এগ্রিমেন্ট ভেঙে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। ঠিক আছে? তো সেই জন্য আমরা ফেডারেশন অফ দ্য স্টেট না বলে ইউনিয়ন অফ স্টেট বলছি। ইউনিয়ন অফ স্টেট মানে হলো আমাদের রাজ্যগুলো ভারতের মেন যে ইউনিয়ন সেটা ছেড়ে বেরোবে না। তারপর এখানে যে আমাদের দেশের যে টেরিটরি অফ ইন্ডিয়া, যেখানে আমাদের রাজ্যগুলোর কথা বলা হয়েছে, 28টা রাজ্য, ইউনিয়ন টেরিটরি এবং অ্যাকোয়ার টেরিটরির কথা বলা হয়েছে। আমি তোমাদেরকে যেটা বললাম সেই কথাটা এখানে দেখো নোটেও আমি দিয়ে দিয়েছি। ইন বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960, সুপ্রিম কোর্ট এক্সপ্রেসড দ্য ওপিনিয়ন। 1960 সালের বেরুবাড়ি ইউনিয়ন কেসে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানাচ্ছে, নো সেশন অফ টেরিটরি কুড বি মেড, কোনো জায়গাকে ভারত ছেড়ে সে বেরোতে পারবে না উইদাউট এ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যদি না সেটা সংবিধান সংশোধনী হয়। এ প্রসঙ্গে আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের পড়া বইয়ের পরে 100 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমাদের দেশের সংবিধানে পাশ হয়েছিল, যখন কিছু জায়গা আমরা বাংলাদেশের সাথে হস্তান্তর করি, এগুলোকে ছিটমহল হস্তান্তর বলে।
এক্সচেঞ্জ অফ এনক্লেভস, যেক্ষেত্রে আমরা কি করি, ভারতের ইন্ডিয়ার তরফ থেকে 111টা এনক্লেভস বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশ থেকেও 51টা এনক্লেভস ভারতবর্ষে আসে। এবং সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কনস্টিটিউশন অ্যামেন্ড করেছিলাম। 100 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 সালে কিন্তু পাস করানো হয়েছিল, কারণ কোনো জায়গায় ভারতের বাইরে থেকে সিট করতে পারবে না যদি সংবিধান সংশোধনী আইন পাস না হয়। তাহলে এই হলো মোটামুটি আর্টিকেল 1। তোমরা আমাকে একটু বলো আর্টিকেল 1 বুঝতে পেরেছো কিনা, আর্টিকেল 1 সবাই ক্লিয়ার হয়েছে কিনা। সুমিতা জয়েন করেছে, সুস্মিতা দীপ, ক্লিয়ার হয়েছে তো, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। তোমাদের আবার শুনছি যে হয়তো হতেও পারে যে তোমাদের পরীক্ষা হয়তো 14 তারিখ হলো না, অনেকে বলছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পিএসসির তরফ থেকে কিছু ফাইনালি জানানো হয়নি। তাই তোমরা 14 তারিখ যারা ডাব্লিউবিসিএস পরীক্ষায় বসবে, তারা কিন্তু 14 তারিখ পরীক্ষা হবে ধরেই প্রিপারেশন নাও। তারপর যদি পিএসসি কিছু জানায় সেটা আলাদা কথা। এর একটা কারণ ওরা বলেছে, যেহেতু এই রিসেন্টলি পশ্চিমবঙ্গ সরকার ডিক্লেয়ার করেছে যে তারা বয়স বাড়াবে, তো এই ক্ষেত্রে কিন্তু আহ, যেহেতু মিসলেনিয়াসের ক্ষেত্রে অলরেডি 22, মানে 2024-এর মিসলেনিয়াস ফর্মটাই বয়স বাড়িয়ে আবার নতুন করে এডিট উইন্ডোটা বাড়ানো হয়েছে, মানে ফর্ম ফিল আপের সময়টা বাড়ানো হয়েছে। তাই একই যাত্রায় পৃথক ফল কেন হবে, সেই ব্যাপারটাকে মাথায় রেখে হয়তো পিএসসি আবার ফর্ম ফিল আপের একটা এক্সটেনশন দেবে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে হয়তো পরীক্ষাটা 1-1.5 মাস পিছোতে পারে, তবে পরীক্ষা হবে এবং হিউজ ভ্যাকেন্সি হবে। ঠিক আছে, শুধু ডাব্লিউবিসিএস বলে নয়, পঞ্চায়েতের পরীক্ষা হবে, আমাদের পুলিশের পরীক্ষা হবে, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে। তো আজকেও দেখলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু এই ব্যাপারে জানিয়েছেন। তো যাই হোক, তাই প্রিপারেশন তোমাদের নিতে থাকুক। আচ্ছা, এটা হয়ে গেল আর্টিকেল 1। এবার আমরা নেক্সট চলে যাই আর্টিকেল 2। দেখো আর্টিকেল 2 কি বলছে। আর্টিকেল 2 তে বলা হচ্ছে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট। ঠিক আছে, তাহলে রাজ্য যখন কোন একটা রাজ্য যখন ভারতবর্ষের ভেতরে আসছে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা এক্সাম্পল বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো তোমাদের দুজনকে আমি বললাম, এই তোমরা কবে এমিনেন্সে অ্যাডমিশন নিলে? তখন তোমরা বললি তো স্যার আমরা 3 মাস আগে নিয়েছি, বা 2 মাস আগে নিয়েছি, বা 1 মাস আগে নিয়েছি। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা হলো, অ্যাডমিশন কথাটার মানে হলো, এক সময় তোমরা কিন্তু এমিনেন্সের পার্ট ছিলে না, তোমরা এমিনেন্সে পড়াশোনা করতে না, কিছুদিন আগে তোমরা এমিনেন্সে অ্যাডমিশন নিয়েছো, তার মানে তোমরা এমিনেন্সে নতুন করে জয়েন করেছো। দেখবে অনেকে বলে যে আমাদের একটা আত্মীয় আজকে অ্যাডমিট হলো হসপিটালে। অ্যাডমিট হলো মানে কি, সে কি আগে থেকে হসপিটালে ছিল না, সে পরে হসপিটালে অ্যাডমিট হয়েছে। তাহলে অ্যাডমিশন বা অ্যাডমিট ইনটু, এই অ্যাডমিট বা অ্যাডমিশন কথাটা তখনই ইউজ হয় যখন কোনো একটা জায়গা ভারতের পার্ট ছিল না, পরে সেটা ভারতবর্ষের পার্ট হচ্ছে, সেইটা আমরা অ্যাডমিশন বা অ্যাডমিট ইনটু বলি। আর নতুন করে যদি ভারতবর্ষে কোনো রাজ্য ঢুকে সেটা নতুন রাজ্য হিসেবে তৈরি হয়, সেটাকে আমরা এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট, মানে সেখানেও অ্যাডমিট হয়ে আবার নতুন রাজ্য তৈরি হচ্ছে। তাহলে সোজা কথা, আমরা সেই সমস্ত রাজ্যের কথা এখানে বলবো যারা একসময় ভারতের কোনো পার্ট ছিল না, কিন্তু পরে তারা ভারতের পার্ট হয়েছে, তারা কিন্তু আর্টিকেল 2 এর আন্ডারে আসবে। হ্যাঁ, এবার যদি এমন কোনো জায়গা হয়, যেমন ধরো আহ, এখানে আর্টিকেল 2 বেসিক্যালি পার্লামেন্টকে ক্ষমতা দিচ্ছে, পার্লামেন্ট একটা অর্ডিনারি আইন পাস করিয়েও কোনো রাজ্যকে ভারতে অন্তর্ভুক্ত করতে পারে, সেটা যেমন ঠিক। আবার কনস্টিটিউশন অ্যামেন্ড করেও কোনো রাজ্য ভারতবর্ষে আসতে পারে। যেমন ধরো তোমরা আমাকে কোনো কোশ্চেন করবে, হ্যাঁ সিকিমের ক্ষেত্রে যদি আর্টিকেল 2 হয়েও থাকে, সিকিম তো আলটিমেট 36 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষে ফুল ফ্লেজ স্টেট হয়েছে, ঠিকই তো।
তাই কোনো জায়গা যদি অ্যাকোয়ার টেরিটরি, ভারত যদি কোনো জায়গাকে অ্যাকোয়ার করে, সেক্ষেত্রে আর্টিকেল 2 ও প্রয়োগ হতে পারে। মানে আর্টিকেল 2 মানে সেখানে পার্লামেন্ট নর্মাল আইন বানিয়েও কোনো রাজ্যকে অ্যাডমিট করাতে পারে ভারতবর্ষের ভেতরে। আবার এমনও হতে পারে যে নর্মাল আইনের কোনো প্রয়োজনীয়তা হলো না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমেও সেটা হতে পারে। তাই এটা নিয়ে গুলিয়ে যাওয়ার কিছু নেই, এটা দুটো অপশনই রয়েছে। ঠিক আছে, যেমন পন্ডিচেরির ক্ষেত্রে আমরা 14th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করিয়েছি, দাদরা নগর হাভেলির ক্ষেত্রে আমরা 10th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করিয়েছি, গোয়া দমন অ্যান্ড দিউর ক্ষেত্রে আমরা 12th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করিয়েছি। তাই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট মাধ্যমেও কোনো জায়গা ভারতবর্ষে ইনক্লুড হতে পারে। আবার আর্টিকেল 2 এ পার্লামেন্টকে ক্ষমতা আছে, পার্লামেন্ট একটা অর্ডিনারি আইন পাস করিয়েও কোনো জায়গাকে ভারতের ভেতরে অন্তর্ভুক্ত করতে পারে। তাহলে স্পেসিফিক্যালি আর্টিকেল 2টা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? যেটা ভারতের পার্ট ছিল না, পরে ভারতের পার্ট হচ্ছে। দেখো কি বলেছে, অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস, পার্লামেন্ট মে বাই ল, পার্লামেন্ট আইন করে অ্যাডমিট ইনটু, মানে কোন একটা জায়গাকে ইউনিয়ন অথবা এস্টাবলিশ নিউ স্টেট অন সাচ অ্যান্ড কন্ডিশন অ্যাট হিজ থিংস ফিট, অথবা একটা রাজ্য তৈরি করেও সেটাকে ভারতবর্ষে ইনক্লুড করতে পারে। তার মানে তোমরা মাথায় রাখবে এটাই, যে আর্টিকেল 2 তে সেই রাজ্যগুলোই মেনলি আমরা রাখবো বা তাদের কথাই আমরা পড়বো যেটা কিন্তু ভারতের পার্ট ছিল না। যেমন ফর এক্সাম্পল সিকিমের অ্যাকুইজিশনের কথা এখানে বলা হয়েছে, এবং পরে সিকিম যে ফুল ফ্লেজ স্টেট হয়েছে তার কথা বলা হয়েছে। তাহলে আর্টিকেল 2 হলো সেই জায়গাটা যেটা ভারতবর্ষের পার্ট ছিল না, পরে ভারতবর্ষের পার্ট হচ্ছে। এর সাথে যদি আমি আর্টিকেল 3 বলি, আর্টিকেল 3 হলো, যখন দেখো বলছে আর্টিকেল 3 পার্লামেন্টকে ক্ষমতা দিচ্ছে টু ফর্ম এ নিউ স্টেট, একটা নতুন রাজ্য করার কথা বলছে, বাই সেপারেশন অফ টেরিটরি ফ্রম এনি স্টেট, যখন একটা জায়গা থেকে আর একটা টেরিটরি ভেঙে তৈরি হচ্ছে, অথবা দুটো জায়গা যুক্ত হয়ে একটা রাজ্য তৈরি হচ্ছে, সেটা যখন পার্লামেন্ট করছে, সেটা কিন্তু আর্টিকেল 3। সেখানেও পার্লামেন্ট অর্ডিনারি লাইনের মাধ্যমে করছে। এবার ধরো আমি একটা এক্সাম্পল বলছি। ধরো, দেখো আমি এক্সাম্পলে লিখেছি যে তেলেঙ্গানা যখন তৈরি হচ্ছে। আচ্ছা তোমরা বলো, তেলেঙ্গানা তো আগে থেকেই অন্ধ্রপ্রদেশের ভেতরে ছিল বা ভারতবর্ষের ভেতরে ছিল, তাহলে এমন তো নয় যে তেলেঙ্গানা নতুন করে ভারতবর্ষে তৈরি হয়েছে। আজকে ধরো তেলেঙ্গানার ভেতরে হায়দ্রাবাদ আছে, তো হায়দ্রাবাদ তো আগে থেকেই ভারতের ভেতরে ছিল। আবার ধরো যদি আমি বলি যে রাঁচি, রাঁচি হলো ঝাড়খণ্ড, বা ধরো বোকারো, আহ, বোকারো হলো ছত্তিশগড়। তাহলে আমি যেটা বলতে চাইছি, সরি, এই যে জায়গাগুলো, মানে ধরো ছত্তিশগড়ে যে বিলাসপুর আছে বা রায়পুর আছে, এইদিকে যদি আমি বলি রাঁচি, তাহলে এই জায়গাগুলো, মানে ঝাড়খণ্ড বলো ছত্তিশগড় বলো, এগুলো তো আগে থেকেই ভারতবর্ষে ছিল। এটা তো এমন নয় যে নতুন করে ভারতবর্ষে ঢুকেছে। এখানে যেটা হচ্ছে যে মধ্যপ্রদেশকে আমরা রিঅর্গানাইজ করেছি, করে মধ্যপ্রদেশের একটা পার্ট, মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় তৈরি হয়েছে। বা অন্ধ্রপ্রদেশ একটা বড় রাজ্য, সেটাকে রিঅর্গানাইজ করে তার একটা পার্ট তৈরি হয়েছে তেলেঙ্গানা। বা বিহার একটা বড় রাজ্য ছিল, সেটা রিঅর্গানাইজ হয়ে তার একটা পার্ট তৈরি হয়েছে ঝাড়খণ্ড। তাহলে যখন একটা জায়গা রিঅর্গানাইজ হয়ে আর একটা জায়গা তৈরি হচ্ছে, সেটার ক্ষেত্রে আমরা বলছি পার্লামেন্ট ক্ষমতা আছে। পার্লামেন্টকে আমরা সেই ক্ষমতা দিয়েছি, আর্টিকেল 3 ক্ষমতা দেওয়া হয়েছে পার্লামেন্টকে। আর্টিকেল 3 ক্ষমতা দিয়েছে যে পার্লামেন্ট যেটা করতে পারে, পার্লামেন্ট একটা রাজ্যের যে পরিধি, তার যে এরিয়া, সেটাকে ইনক্রিজ করতে পারে বা ডিমিনিশ করতে পারে, বড় করতে পারে বা ছোট করতে পারে। অথবা পার্লামেন্ট একটা রাজ্যের যে বাউন্ডারি, সেটাকে চেঞ্জ করতে পারে, অল্টারনেট করতে পারে, অল্টার করতে পারে। অথবা একটা পার্লামেন্ট একটা রাজ্যের নামও চেঞ্জ করতে পারে। যেমন তোমরা দেখবে আমাদের দেশে একটা রাজ্য, তার নাম ছিল ইউনাইটেড প্রভিন্স, পরে কিন্তু ইউনাইটেড প্রভিন্স চেঞ্জ হয়ে যায় উত্তরপ্রদেশ 1950 সালে। বা ধরো একটা রাজ্য, তার নাম ছিল ম্যাড্রাস, 1969 সালের কথা বলছি। পরে দেখা যায় সেই ম্যাড্রাস যে রাজ্যটা, সেটার নাম চেঞ্জ করে 1969 সালে হয়ে যাচ্ছে তামিলনাড়ু। আবার ধরো আমি যদি বলি 1973 সালে একটা রাজ্য, তার নাম ছিল মাইসোর, তার নাম চেঞ্জ হয়ে হচ্ছে কর্ণাটক। বা আমি যদি বলি উত্তরাঞ্চল, 2007 সালে আইনটা যদিও পাশ হয়েছিল 2006-এ, উত্তরাঞ্চলের নাম চেঞ্জ হয়ে হচ্ছে উত্তরপ্রদেশ। এই যে নাম চেঞ্জ হচ্ছে, অল্টার দ্য নেম অফ দ্য স্টেট, এইটা যে পার্লামেন্টকে এই ক্ষমতাটা কে দিয়েছে, সেটা দিয়েছে আর্টিকেল 3। তাহলে যখন একটা রাজ্য নতুন করে রিঅর্গানাইজ হয়ে একটা রাজ্য তৈরি হচ্ছে, সেখানে একটা রাজ্য ভেঙে যদি দুটো রাজ্য হয়, বা দুটো রাজ্য জুড়ে যদি একটা রাজ্য হয়, যেখানে রিঅর্গানাইজেশন হচ্ছে, বাউন্ডারি অল্টার হচ্ছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে, নাম চেঞ্জ হচ্ছে, সেগুলো সবই
পার্লামেন্ট করতে পারে। কিভাবে করবে? একটা সিম্পল মেজরিটিতে বিল পাস করে করবে। পার্লামেন্টকে এই ক্ষমতা কে দিয়েছে? আর্টিকেল 3। তাহলে আমাকে যদি কেউ বলে যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আর্টিকেল 2 অ্যান্ড আর্টিকেল 3, আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 এর মধ্যে মেন ডিফারেন্সটা কি, আমরা কি বলবো? আর্টিকেল 2 এ সেই রাজ্যের কথা বলা আছে যে রাজ্য ভারতবর্ষে ছিল না, নতুন করে সেই রাজ্য ভারতবর্ষে অ্যাডমিশন হচ্ছে বা অ্যাডমিট ইনটু হচ্ছে, সেটা হলো আর্টিকেল 2। আর যে রাজ্য ভারতবর্ষে আগে থেকেই ছিল, শুধু যে জায়গাটা ভারতবর্ষে আগে থেকেই ছিল, একটা রাজ্য যখন নতুন করে পুনর্গঠিত হয়ে রিঅর্গানাইজ হয়ে নতুন রাজ্য তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল 3 এর প্রয়োগ দেখবো। তাহলে কোথায় আর্টিকেল 2 আর কোথায় আর্টিকেল 3, তোমরা এটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো, বুঝতে পেরেছো কিনা বলো। এটা একটা কনফিউশনের জায়গা তৈরি হয়। হ্যাঁ স্যার, এই বুঝতে অবধি পেরেছি। এই অবধি ক্লিয়ার হয়েছে তো? ঠিক হুম আছে। হুম। তাহলে যদি কেউ তোমাকে বলে যে তেলেঙ্গানা যখন তৈরি হলো, তেলেঙ্গানা কিভাবে তৈরি হলো, তখন তোমরা কি বলবে? তখন তোমরা বলবে তেলেঙ্গানা তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশকে রিঅর্গানাইজ করে। তার মানে তেলেঙ্গানার ক্ষেত্রে কি হবে? তেলেঙ্গানার ক্ষেত্রে কিন্তু হবে আর্টিকেল 3। ছত্তিশগড়ের ক্ষেত্রেও আর্টিকেল 3। আবার গোয়া দমন অ্যান্ড দিউ ইউনিয়ন টেরিটরি রিঅর্গানাইজ হয়ে একটা আলাদা রাজ্য 1987 সালে তৈরি হয়েছে যার নাম গোয়া, সেটাও আর্টিকেল 3। কিন্তু যখন গোয়া দমন অ্যান্ড দিউ ভারতবর্ষে ঢুকছে, তখন সেক্ষেত্রে আর্টিকেল 2 প্রয়োগ হতে পারতো, কারণ সেটা ভারতবর্ষে অ্যাডমিট হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমরা 12 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করিয়ে গোয়া দমন অ্যান্ড দিউকে ভারতবর্ষে ঢুকিয়ে নিয়েছি, তার জন্য কোনো কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হয়নি। তাহলে এই হলো মোটামুটি আর্টিকেল 2 এর আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে গেল। আর্টিকেল 3 এর আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো যে আমি বারবার বলছি যে এগুলোর ক্ষেত্রে অর্ডিনারি আইন বানিয়েই এটা হবে, তার জন্য কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করাবার দরকার নেই, সেটা কোথায় বলা আছে? সেই প্রশ্ন যদি তোমাদের মনে আসে, তাহলে দেখো সেটা তুমি পাবে আর্টিকেল 4-এ। এখানে পরিষ্কার বলা আছে, ইন অর্ডার টু ইমপ্লিমেন্ট আর্টিকেল 2 অ্যান্ড 3, যদি আর্টিকেল 2 অ্যান্ড 3 কে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে পার্লামেন্ট ডু নট নিড এনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। অ্যাকচুয়ালি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে না, পার্লামেন্ট ডু নট নিড টু পাস এনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, দেখো তোমাকে একটা জিনিস জানতে হবে, যদি আজকে নতুন আর্টিকেল 2 এর মাধ্যমে বা আর্টিকেল 3 এর মাধ্যমে যদি নতুন রাজ্য তৈরি হয়, তাহলে একটা ধরো ফর এক্সাম্পল ছিল অন্ধ্রপ্রদেশ, সেই অন্ধ্রপ্রদেশটা রিঅর্গানাইজ হয়ে দুটো রাজ্য তৈরি হচ্ছে, একটা হলো অন্ধ্রপ্রদেশ আর একটা হলো তেলেঙ্গানা। আচ্ছা, কবে এটা হচ্ছে? এটা হচ্ছে 2 জুন 2014। এখন প্রশ্ন হলো, এই যে নতুন করে একটা রাজ্য তেলেঙ্গানা ভারতবর্ষে তৈরি হলো, তাহলে সেটা তোমার কোথায় ঢুকবে? আমাদের যে শিডিউল 1 আছে, সেই শিডিউল 1-এ একটা নতুন রাজ্য ঢুকে গেল, যেটা কিন্তু আগে ছিল না। ভারতবর্ষের 29তম রাজ্য ছিল তেলেঙ্গানা। অনেকে বলে স্যার 29তম রাজ্য কি করে হলো, এখন তো 28টা রাজ্য আছে। হ্যাঁ, এর একটা কারণ হলো, তোমাদের মাথায় রাখতে হবে, তেলেঙ্গানা বলে যে রাজ্যটা ছিল সেটা 29তম রাজ্য, এবং সেই সময় জম্মু কাশ্মীরের রাজ্য ছিল। 2014 থেকে 2019 ভারতবর্ষের টোটাল 29টা রাজ্যই ছিল। 2019 সালের 31শে অক্টোবর জম্মু কাশ্মীর তার রাজ্যের মর্যাদা হারিয়ে সেটা একটা ইউনিয়ন টেরিটরি হয়ে যায়। দুটো ইউনিয়ন টেরিটরি হয়ে যায়, জম্মু কাশ্মীর এবং লাদাখ। এবং একটা রাজ্য কমে যাওয়ার জন্য টোটাল রাজ্য হয়ে যায় 28টা। এই তেলেঙ্গানা কিন্তু 29তম রাজ্য ছিল। এখন তেলেঙ্গানা যখন তৈরি হলো, তখন শিডিউল 1-এ আমাকে তেলেঙ্গানা রাজ্যটাকে অ্যাড করতে হবে, কারণ আমরা জানি শিডিউল 1-এ রাজ্যের লিস্ট দেওয়া থাকে। এই শিডিউল 1-এ যখন আমি তেলেঙ্গানা রাজ্যটা অ্যাড করলাম, তাহলে শিডিউল 1 কিন্তু আমার অ্যামেন্ড হলো। তাহলে শিডিউল 1-এ কিন্তু অ্যামেন্ডমেন্ট করতে হচ্ছে, কারণ সেখানে রাজ্য এবং ইউনিয়ন টেরিটরির একটা লিস্ট থাকে। সেখানে একটা নতুন রাজ্য তৈরি হচ্ছে, মানে শিডিউল 1 আমায় অ্যামেন্ড করতে হচ্ছে। আর একটা জায়গা অ্যামেন্ড হবে যদি একটা নতুন রাজ্য তৈরি হয়, সেটা হলো শিডিউল 4। কি কি কারণে সেটাও বলি। শিডিউল 4-এ রাজ্যসভার কোন রাজ্য থেকে রাজ্যসভার কটা কটা সিট অ্যালোকেটেড আছে সেটার কথা বলা আছে। এবার ধরো এক সময় যখন শুধু অন্ধ্রপ্রদেশ ছিল, তখন অন্ধ্রপ্রদেশের কাছে ছিল
রাজ্যসভা সিটস, 18টা রাজ্যসভা সিট ছিল। অন্ধ্রপ্রদেশ যখন রিঅর্গানাইজ হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা আলাদা করে ভাগ হয়ে গেল, তখন অন্ধ্রপ্রদেশের ভেতরে রয়ে গেল 11টা সিট, আর তেলেঙ্গানায় রয়ে গেল 7টা সিট। তাহলে টোটাল 18টা সিট 11 আর 7-এ ভাগ হয়ে গেল। বোঝা গেছে? তাহলে রাজ্যসভার সিটের লিস্ট তুমি কোথায় পাবে? শিডিউল 4। সেখানে ছিল কি না, অন্ধ্রপ্রদেশ ড্যাশ দিয়ে 18, তারপর সেটা কি চেঞ্জ হলো, অন্ধ্রপ্রদেশ হয়ে গেল 11, তেলেঙ্গানা হয়ে গেল 7। কারণ অন্ধ্রপ্রদেশের টোটাল যে জায়গাটা, টোটাল পপুলেশনটাই তো ভাগ হয়েছে। তাহলে টোটাল যে পপুলেশন ছিল তাতে রাজ্যসভার যদি 11 জন এমপি থাকে, সেটাই 11 আর 18 জন এমপিটা 11 এর সাথে ভাগ হয়ে গেল। তাহলে আমাকে যেটা বলতে চাইছি, যে যখন তুমি নতুন রাজ্য তৈরি করবে, তাহলে দুটো জায়গাতে কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। একটা হলো শিডিউল 1, সেখানে একটা নতুন রাজ্যকে ইনসার্ট করতে হবে। আর একটা হলো শিডিউল 4, যেখানে কিন্তু এই রাজ্যসভার কিছু চেঞ্জেস হবে, রাজ্যসভার সিটের সংখ্যা চেঞ্জ হবে। এবার তুমি বলবে, স্যার যদি আমি একটা রাজ্যের নাম চেঞ্জ করি, হ্যাঁ, রাজ্যের নাম চেঞ্জ করলে আপাতপক্ষে তোমাকে সেই হিসেবে শিডিউল 4-এ কোনো চেঞ্জ করতে হবে না, কারণ সেখানে রাজ্যসভার সংখ্যাটা সেমই রয়ে যাবে। কিন্তু শিডিউল 1 তো তোমায় চেঞ্জ করতেই হবে, কারণ নতুন একটা রাজ্য, তুমি সেখানে নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই জন্য আমি যেটা বলতে চাইছি, যে আর্টিকেল 2 আর 3 এর মাধ্যমে যখন আমরা কোনো রাজ্য তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু দুটো জায়গায় অ্যামেন্ডমেন্ট হয়। একটা হলো শিডিউল 1-এ অ্যামেন্ডমেন্ট হয়, আর একটা হলো শিডিউল 4-এ অ্যামেন্ডমেন্ট হয়। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে শিডিউল 1 এবং শিডিউল 4 যদি আমরা অ্যামেন্ড করিও, তার জন্য কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করাবার পার্লামেন্টে কোনো প্রয়োজন নেই। পার্লামেন্ট একটা অর্ডিনারি আইন পাস করিয়ে সিম্পল মেজরিটির মাধ্যমে কিন্তু এই অ্যামেন্ডমেন্টটা করতে পারে। তাই তোমরা মাথায় রাখবে, কনস্টিটিউশন অ্যামেন্ড করলেই যে তোমাকে কোনো মানে সংবিধান সংশোধনী আইন পাস করতে হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। কনস্টিটিউশন অ্যামেন্ড কিন্তু সংবিধান সংশোধনী আইন পাস না করে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস না করে অর্ডিনারি আইনের মাধ্যমেও করা যায়। আর এইখানে আর্টিকেল 2 আর 3 এর মাধ্যমে যখন কোনো রাজ্য তৈরি হবে, তখন যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করা যাবে না, অর্ডিনারি আইনের মাধ্যমেই এটা হবে, সেটা কিন্তু পরিষ্কার করে আর্টিকেল 4-এ লেখা আছে। দেখো, বলা হয়েছে সাচ ল ক্যান বি পাসড বাই সিম্পল মেজরিটি। সেই ধরনের আইন যখন আমরা পাস করাবো, মানে আর্টিকেল 2 আর 3 এর মাধ্যমে যখন কোনো নতুন রাজ্য তৈরি হচ্ছে, সেই আইন আমরা সিম্পল মেজরিটিতে পাস করাবো এবং অর্ডিনারি লেজিসলেটিভ প্রসেসের মাধ্যমে পাস করাবো। তার জন্য কোনো স্পেশাল অর্ডিনারি মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করাবার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলে দাও, সবাই বুঝতে পেরেছো? মানে এখানে তো দুজনই আছো, সুস্মিতা আর দীপেশ, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ স্যার। ঠিক আছে তো? চলো। আচ্ছা, এইটা হয়ে গেল 4টে আর্টিকেল। আচ্ছা, তাহলে আজকে আমি আর এগোচ্ছি না, কারণ আমার মনে হয় এরপরে যে ধর কমিশন আছে, স্টেট রিঅর্গানাইজেশন, সেটা আবার একটা অন্য সেগমেন্ট। সেখানে ধর কমিশন তোমাদেরকে আমি পড়াবো, ধর কমিশন কি বলেছিল তার রিপোর্টটা তোমাদেরকে পড়তে হবে। তারপরে জেপিপি কমিটি পড়তে হবে। তারপর 1950 সালে অ্যাডমিনিস্ট্রেটিভ স্বার্থে আমরা আমাদের গোটা ভারতবর্ষকে 4টে ভাগে ভাগ করে দিয়েছিলাম, স্টেট 'এ, স্টেট 'বি, স্টেট 'সি, স্টেট 'ডি'। সেটা পড়বো আমরা। তারপর আমরা পড়বো যখন অন্ধ্র রাজ্যটা তৈরি হবে। ঠিক আছে? ওখানে যেহেতু তামিল ভাষাকে জোর করে ইম্পোজ করে দেওয়া হচ্ছিল, ওই তামিলনাড়ুরই যে জায়গাটা এখন অন্ধ্র হয়েছে সেই জায়গাটা, তো সেখানে পট্টি শ্রীরামুল্লু বলে একজন ব্যক্তি, তিনি কিন্তু আমরণ অনশন করেন এবং প্রায় 56 দিন অনশন করার পর তার মৃত্যু হয়। তারপরে কিন্তু কিছুটা বাধ্য হয়ে ভারত সরকার 1953 সালের অক্টোবর মাসে ভাষার ভিত্তিতে স্বাধীনতার পরে প্রথম রাজ্য তৈরি করে, যার নাম অন্ধ্র। তারপর 1953 সালের ডিসেম্বর মাসে, তার 2 মাস পরে আর একটা কমিশন তৈরি হয়, যার নাম ফজল আলী কমিশন, সেটা আমরা পড়বো। ফজল আলী কমিশনে 3জন মেম্বার ছিল, H.N. খুসরু, K.M. পানিক্কর, ফজল আলী। এবং তারা প্রথম বলেছিল যে ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করা যেতে পারে, কিন্তু ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট সেটা কখনোই রেকমেন্ডেড নয়। তো এই জিনিসগুলো মোটামুটি আমাদেরকে পড়তে হবে। এবং তারপর তো সবার শেষে আমরা কিভাবে 14টা স্টেট এবং 6টা ইউনিয়ন টেরিটরি তৈরি হলো স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট এবং 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, সেটা আমরা নেক্সট দিন পড়বো। তার সাথে আমরা যেটা পড়বো সেটা হলো এই যে রাজ্যগুলোর নাম চেঞ্জ হয়েছে না,
সেগুলো তার একটা লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, এই পিপিটিতেই আছে। যেমন ফর এক্সাম্পল, অন্ধ্রপ্রদেশের নাম চেঞ্জ করে তোমার তেলেঙ্গানা হয়েছে। তারপর ধরো, এই অন্ধ্রপ্রদেশ বলছি, ইউনাইটেড প্রভিন্সের নাম চেঞ্জ করে উত্তরপ্রদেশ হয়েছে। উত্তরাঞ্চলের নাম চেঞ্জ করে উত্তরাখণ্ড হয়েছে, তারও একটা লিস্ট পড়বো। তো এগুলো আমরা নেক্সট দিন পড়বো, এটা তো আজকে শেষ হবেও না, নাইলে আমাদের হাতে আরো কিছুটা সময় ছিল। কিন্তু যেহেতু এটা একটা আলাদা সেগমেন্ট, তাই এই জন্য আমি এটা নেক্সট দিন তোমাদেরকে বলবো। আর তার আগে আজকে যেটুকুনি আমরা পড়লাম, আজকে স্পেসিফিক্যালি আমরা আর্টিকেল 1, 2, 3, 4 চারটে আর্টিকেল পড়েছি। আর্টিকেল 2 আর 3 এর মধ্যে পার্থক্য পড়েছি। আর্টিকেল 4 বুঝেছি। এবং তার সাথে এই যে আইডিয়া গুলো, যে মানে আমরা কেন ফেডারেশন অফ স্টেট না বলে আমরা নিজেদেরকে ইউনিয়ন অফ স্টেট বলছি, সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করেছি। তোমাদের মধ্যে হয়তো সম্ভবত দীপেশ একটু পরে জয়েন করেছো, সুস্মিতা বোধহয় প্রথম থেকেই ছিলে। তোমরা কিন্তু অবশ্যই একবার এই জায়গাটা রেকর্ডিং দেখে নেবে। আর যদি কারোর কোনো সমস্যা হয়, আমাকে জিজ্ঞেস করবে। আজকে যেটুকুনি বললাম তাতে কি কারোর কোনো সমস্যা আছে? না বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। নেই তো? পরের দিনে রেকর্ডিংটা একটু দেখে নেবে। দেখানোর পর আমি নেক্সট দিন তোমাদেরকে ইউনিয়ন টেরিটরি পার্ট 2 পড়াবো। ইউনিয়ন অ্যান্ড টেরিটরি। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। ওকে স্যার, থ্যাংক ইউ। গুড নাইট।